হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা অনার্স এবং MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই MN3 পেপার হচ্ছে এইটা, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750। আজকে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। এই প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। 78 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করে তিনি যে নতুন অব্দ সূচনা করেন তা ইতিহাসে শকাব্দ নামে পরিচিত। তিনি ছিলেন একাধারে অজেয় বীর এবং অন্যদিকে শিল্প, সাহিত্য ও ধর্মের মহান পৃষ্ঠপোষক। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ যথার্থই বলেছেন, তিনি যেমন দিগ্বিজয়ী বীর ছিলেন, তেমনই ছিলেন বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ সেবক। তার রাজত্বকালে ভারতে এক বিশাল আন্তর্জাতিক সাম্রাজ্যের অংশ হয়ে উঠেছিল, যেখানে গ্রিক, রোমান, পার্সিক, ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটেছিল। এবার হচ্ছে দেখো, রাজনৈতিক কর্তৃত্ব ও সাম্রাজ্য বিস্তার। কনিষ্ক ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী ও সুদক্ষ সমরনায়ক। সিংহাসন আরোহণের পর তিনি তার পিতার প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে সুসংহত করার পাশাপাশি নতুন নতুন অঞ্চল জয়ের নীতি গ্রহণ করেন। তার রাজনৈতিক কৃতিত্বের প্রধান দিক হল ভারতের অভ্যন্তরে এবং ভারতের বাইরে মধ্য এশিয়ায় এক বিশাল ভূখণ্ডের ওপর আধিপত্য বিস্তার। তিনি কাশ্মীর উপত্যকা জয় করেন এবং সেখানে কনিষ্কপুর নামে এক নগরী পত্তন করেন। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। পূর্ব ভারতে মগধ বা পাটলিপুত্র পর্যন্ত তার অভিযান সফল হয়েছিল বলে মনে করা হয়, যেখান থেকে তিনি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষকে নিজের রাজধানী পুরুষপুর বা পেশোয়ার নিয়ে আসেন। তবে কনিষ্কের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হল চীনের সঙ্গে সংঘর্ষ। মধ্য এশিয়ার আধিপত্য বজায় রাখতে গিয়ে তিনি চীন সেনাপতি প্যান চাও এর সম্মুখীন হয়। প্রথমবার পরাজিত হলেও পরবর্তীকালে তিনি সাফল্য লাভ করেন এবং দেখো ইয়ারকন তারপরে খেতানের মতো সমৃদ্ধ অঞ্চলগুলি কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তার সাম্রাজ্যের পশ্চিমে আমুদরিয়া থেকে পূর্বে বারাণসী বা সম্ভবত বাংলা পর্যন্ত এবং উত্তরে মধ্য এশিয়া থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতের ইতিহাসে খুব কম শাসকেরই এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশাল সাম্রাজ্য ছিল। এবার পরের পয়েন্ট হচ্ছে, দেখো, ধর্মীয় অবদান বা দ্বিতীয় অশোক। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, রাজনৈতিক বিজয়ের চেয়েও কনিষ্কের সাংস্কৃতিক অবদান ইতিহাসের পাতায় বেশি উজ্জ্বল। তিনি প্রথম জীবনে শৈব বা পার্সিক ধর্মের অনুরাগী থাকলেও পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তবে তিনি কেবল ধর্মান্তরিত হননি, মৌর্য সম্রাট অশোকের মতো বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারেও আত্মনিয়োগ করেছিলেন। এই কারণে ঐতিহাসিকরা তাকে দ্বিতীয় অশোক বলে অভিহিত করেছেন। তার আমলে কাশ্মীরের কুন্দলবন, বিহারের চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহুত হয়। এই মহাসম্মেলনেই বৌদ্ধ ধর্ম স্পষ্টভাবে হিনজান মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় এবং মহাযান মতবাদ রাজকীয় স্বীকৃতি লাভ করে। কনিষ্কের প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম ভারতের গণ্ডি পেরিয়ে চীন, তিব্বত, জাপান ও মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে, যা ভারতীয় সংস্কৃতিকে বিশ্বজনীন রূপ দেয়। তবে ব্যক্তিগতভাবে বৌদ্ধ হলেও কনিষ্ক ছিলেন পরধর্মে অত্যন্ত সহিষ্ণু। তার মধ্যে শিব, বুদ্ধ, পার্সিক দেবতা মিহির, গ্রিক দেবতা হেলিওসের প্রতিকৃতি প্রমাণ করে যে তিনি একটি ধর্মনিরপেক্ষ উদার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। তারপরের পয়েন্ট হচ্ছে, দেখো, শিল্প, সাহিত্য ও স্থাপত্যের বিকাশ। এখানে কি বলা হচ্ছে, দেখো, কনিষ্কের রাজত্বকাল ছিল প্রাচীন ভারতের শিল্প সাহিত্যের স্বর্ণযুগ। তার পৃষ্ঠপোষকতায় সাহিত্য ও দর্শন চর্চায় এক নবজাগরণ পরিলক্ষিত হয়।
তার রাজসভা অলঙ্কিত করেছিলেন বুদ্ধচরিত রচিত অশ্বঘোষ, বিখ্যাত দার্শনিক নাগার্জুন। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম পথিকৃৎ চরক ছিলেন কনিষ্কের রাজবৈদ্য। শিল্পকলার ক্ষেত্রেও তার অবদান অসামান্য। তার আমলেই বিখ্যাত গান্ধার শিল্পরীতি এবং মথুরা শিল্পরীতির চরম বিকাশ ঘটে। গ্রিক ভাস্কর্য শৈলীর সঙ্গে ভারতীয় ভাবধারার সংমিশ্রণে সৃষ্ট গান্ধার শিল্পের এই প্রথম বুদ্ধের মূর্তি নির্মিত হতে থাকে। স্থাপত্যের ক্ষেত্রেও তিনি ছিলেন বিশেষ উৎসাহী। তার রাজধানী পুরুষপুরে তিনি একটি 400 ফুট উঁচু বিশাল স্তূপ ও মঠ নির্মাণ করেছিলেন, যা সমসাময়িক চীনা পর্যটকদের কাছে এক বিস্ময় ছিল। তার শাসন আমলে রোমান সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ কুষাণদের নিয়ন্ত্রণে থাকায় ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি তুঙ্গে পৌঁছায়। এবার উপসংহার দেখো। পরিশেষে বলা যায় কনিষ্ক কেবল একজন যোদ্ধা বা শাসক ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসে এক যুগান্তকারী পুরুষ। তার তরবারির ধার এবং হৃদয়ের উদারতা উভয়ই তাকে মহান করে তুলেছিল। তিনি ভারতীয় সংস্কৃতিকে এক আন্তর্জাতিক প্রেক্ষাপটে স্থাপন করেছিলেন। রাজনৈতিক ঐক্য সাধন এবং সাংস্কৃতিক উৎকর্ষতার বিচারে মৌর্য সম্রাট অশোক ও গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের পাশাপাশি কুষাণ সম্রাট কনিষ্কের নামও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ছিল তোমাদের জন্য আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।